আমরা তো শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করি না তৎকালীন জাতীয় নেতৃত্ব হিসেবে। শেখ হাসিনার অন্তরে কখনোই বাকশালের বাইরে অন্য কোন চেতনা ছিল না। সবাই তো খালি আমাকে নিয়ে বিভিন্ন রকমের বিশ্লেষণ করে মন্তব্য করে, হয়তো আজকে আরেকটা সুযোগ পাবে। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল সকালবেলা। সেখানে ছাত্রলীগ তার সমর্থিত তারা একটা সুপরিকল্পিত ঘোষণার জন্য প্রস্তুত ছিলেন, যেটা হয়তো শেখ মুজিবুর রহমানের সাথে আগে আলোচনা করে নিয়েছেন। তারা দাবি করবেন যে তারা শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি দেখতে চায় সারা জীবনের জন্য, যতদিন জীবিত থাকবেন। তা আল্লাহ তাআলা মঞ্জুর করেননি। সেদিন সকালবেলা যদি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারতেন, ছাত্রদের দাবির মুখে বলতো যে আচ্ছা ঠিক আছে, তোরা দাবি করেছিস, আমি মেনে নিলাম, এভাবেই রাষ্ট্র পরিচালিত হতো। যাই হোক, এটাও একটি ইতিহাস। আমি এই জন্যই বললাম, আজকে যারা এখানে ছাত্র বন্ধুরা উপস্থিত আছে, যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, আমরা তো পাসিং আউট, আমাদের হাতেই রাষ্ট্র পরিচালিত হবে, এখান থেকে নেতৃত্ব উঠে আসতে হবে। তাদের এই সমস্ত দেশগুলো জানার দরকার এবং স্টাডি করার দরকার। তো সুতরাং বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে যে মুক্তির সূচনা, সেটা শুরু হয়েছিল 7ই নভেম্বরের হাত ধরে। সেই জন্যই 7ই নভেম্বরের গুরুত্ব, ভূমিকা আমাদের জাতীয় জীবনে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম সর্বোচ্চ অবশ্যই বাংলাদেশের জাতীয় জীবনের স্বাধীনতা যুদ্ধ। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রায়োগিক জীবনের শুরু। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা নিয়ে একটু আগে রাখি বক্তৃতা দিলাম। সবার উদ্দেশ্যে বলছি, আজকে একটি ঐতিহাসিক সত্য ঘটনা আমি এখানে উন্মোচন করে যাব। সবাই তো খালি আমাকে নিয়ে বিভিন্ন রকমের বিশ্লেষণ করে মন্তব্য করে, হয়তো আজকে আরেকটা সুযোগ পাবে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যদি কেউ বিশ্বাস না করতে চায়, আওয়ামী বাকশালীরা এবং তাদের দোসররা, কয়েকটি বিশ্লেষণ বলবো। 1971 সালের 25শে মার্চের রাত 12টার পরে চট্টগ্রাম বন্দরের দিকে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তৎকালীন মেজর জিয়াকে যেতে বাধ্য করা হলো, তার কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জান জোয়ার, এবং বাঙালি অফিসাররা, 8th বেঙ্গল রেজিমেন্টের অফিসাররা বুঝতে পেরে বন্দরের একটি যাত্রা পথে যখন ব্যারিকেড দেওয়া হলো, সেখানে আরেকজন সামরিক বাহিনীর তৎকালীন মেজর জিয়ার সাবঅর্ডিনেট অফিসার এসে যখন ঘোষণা করলেন যে রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ হয়েছে, পাকিস্তানরা গণহত্যা চালাচ্ছে, সেই মুহূর্তে তিনি তার সাথে যে পাকিস্তানি অফিসার ছিল তাকে বন্দী করলেন এবং বললেন ওই রিপোর্ট, আই রিপোর্ট। তখন 26 তারিখের প্রথম প্রহর। তারপরে তিনি ফিরে গেলেন এবং কর্নেল জান জোয়ারকে তিনি অ্যারেস্ট করলেন, তারপরে তাকে হত্যা করলেন। এরপরেও কর্নেল জান জোয়ারকে হত্যা করার পরেও, অন্যান্য সামরিক বাহিনীর পাকিস্তানি অফিসারদেরকে বন্দী করে হত্যা করার পরেও আওয়ামী লীগের ভাইয়েরা বলে যে তারা নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তাদের পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিল 26 তারিখ। মেজর জিয়াউর রহমান তার অধীনস্থ সামরিক বাহিনীর অফিসারদেরকে নিয়ে সেই সময় সেটা 16 শহরে একটি উদ্যান যেখানে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সবাই জানি, সেখানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করলেন, স্বাধীনতার ঘোষণা। তারপরে 27 তারিখে দিয়েছেন, 28 তারিখে দিয়েছেন, সেটা পরে কিন্তু ফার্স্ট as provisional head of the state of Bangladesh, independent Bangladesh, he declared the independence of Bangladesh. এবং উনি কোঅপারেশন চেয়েছেন সারা বিশ্বের, এবং তিনি বললেন as provisional head of the state and chief of army staff, commander in chief বলে তিনি সেই ঘোষণাটা দিলেন।
তার প্রেক্ষিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ, 27 তারিখ নয়, 28 তারিখ নয়। যে কথাটা আজকে বলবো বলছিলাম সেটা এখন বলি। আমরা সবাই জানি বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র লিখিত হয়েছে, প্রণীত হয়েছে। প্রথম যেটা সম্পাদক ছিলেন কবি হাসান হাফিজুর রহমান। 1983 সালের দিকে তার সেই সংস্করণ গুলো প্রিন্টেড হয়, সেগুলো আপনারা স্টাডি করে দেখবেন। সম্ভবত 3য় খণ্ড, 2য় খণ্ড এবং 15 খণ্ড, এগুলো ভেরি রিলেভেন্ট। সেখানে সবকিছু স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত দালিলিক প্রমাণ সবকিছু উদ্ধৃত আছে। যে ভাষায় আছে সেই ভাষায় আপনাদেরকে পড়তে হবে। এখন বলি, স্বাধীনতার ঘোষণাপত্র প্রণীত হয় 10 এপ্রিল 1972 সাল। আনুষ্ঠানিকভাবে সেটার মন্ত্রিপরিষদ গঠন এবং প্রয়োগ করা হয় 17 এপ্রিল। সেটা মেহেরপুরের আম্রকাননে, তার নাম পরে মুজিবনগর দেয়া হয়। সেই স্বাধীনতার ঘোষণাপত্রে কি আছে? প্রথম পৃষ্ঠার শেষের প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফে যেহেতু বলা আছে যে শেখ মুজিবুর রহমান যথাযথ প্রক্রিয়ায় ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এতদিন জাতীয় ঐক্যের স্বার্থে আমরা এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে কোন প্রশ্ন তুলিনি। যথাযথ প্রক্রিয়া ইংরেজিতে লেখা হয়েছিল, সেটা ডিউলি ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অফ ঢাকা, ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এর ঢাকা। এই ডিউলির শব্দটা বাংলা ভাষায় যথাযথ প্রক্রিয়ায় বলা হয়েছে, সেটাই এখন স্বাধীনতার ঘোষণাপত্রের দলিল হিসেবে সংরক্ষিত আছে। যদি তাই হয়, তৎকালীন প্রধানমন্ত্রী, প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব সেটা বলেন নাই কেন? তাই যদি হয়, নেতা ও পিতা নামে যে পুস্তক লিখিত হয়েছে তাজউদ্দিন সাহেবের কন্যা লিখেছেন, সেখানে যেটা বলা হলো যে আব্বু একটি ক্যাসেট রেকর্ডার নিয়ে 25 তারিখের মধ্যরাতের আগে শেখ মুজিবুর রহমানের কাছে গেলেন এবং বললেন, পরিস্থিতি অনুযায়ী আমরা আপনার ঘোষণা সেটা প্রকাশ করব, আপনি এখন রেকর্ড করেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। তিনি বললেন, আমি কোন বিচ্ছিন্নতাবাদী সংগ্রামের নেতা হতে চাই না। তিনি কোন রেকর্ড দিতে রাজি হলেন না। অথচ 10 এপ্রিলের সেই স্বাধীনতা ঘোষণাপত্রে কিভাবে আসলো যে যথাযথ প্রক্রিয়ায় তিনি ঘোষণা দিলেন? আওয়ামী লীগের রাজনীতি সবসময় মিথ্যায় ভরপুর রাজনীতি। আমরা জাতীয় ঐক্যের স্বার্থে এই বিষয়ে কোনোদিন প্রশ্ন তুলিনি। আমরা বলবো যে মাসুদুল হক নামে একজন বিখ্যাত সাংবাদিক আছেন, তার একটি পুস্তক আছে, আমাদের সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি। স্বাধীনতার ঘোষণা, মিথ ও দলিল, এই নামে বইটা সবাই পড়বে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার উপরে এর চাইতে সমৃদ্ধ এবং গবেষণাধর্মী কোন প্রকাশনা আমি আজ পর্যন্ত পাইনি। এটা 10-12 বছর আগে একটা প্রকাশিত পুস্তক, সবাই পড়বে। সেখানে যেটা শেখ মুজিবুর রহমান বেতার বার্তা নাকি যেন টেলিগ্রাম বার্তার মাধ্যমে যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে বলে যে দাবি করে আওয়ামী লীগ, সেটা বিশ্লেষণ করতে গিয়ে তখন চট্টগ্রামের তৎকালীন টেলিগ্রাম অফিস, ঢাকার অফিস এবং তৎকালীন যে পরিবেশ পরিস্থিতি সকল কিছু যে শাটডাউন ছিল, বন্ধ ছিল, এই সমস্ত কিছু সাক্ষ্য সহ প্রমাণ সহ নেতৃবৃন্দের বক্তব্য সহ এখানে সুর লেগে আছে। সুতরাং মিথ্যার উপর দাঁড়িয়ে তো আর রাজনীতি করা যায় না। আমরা তো শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করি না তৎকালীন জাতীয় নেতৃত্ব হিসেবে। তখন বাংলাদেশের এই ভূখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য যে আসন বরাদ্দ ছিল এলএফের মধ্যে পার হেড 1 ভোট 56% সিট, সেই হিসাবে 162টা আসে এবং রিজার্ভ সিটের মধ্যে 107টা আসে 169-এর মধ্যে। এই অংশে মানুষ বাংলাদেশের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে 160 এবং 167টা আসন দিয়েছিল। এই ইতিহাস
তোমরা পড়বে। সুতরাং সেই দলের নেতা হিসেবে আমরা তৎকালীন জাতীয় নেতৃত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানের অবদানকে তো আমরা অস্বীকার করি না, কিন্তু ইতিহাসে তিনি যা যা করে গিয়েছেন গণতান্ত্রিক সংগ্রামের নেতা হিসেবে, এই গণতন্ত্রকে কবর দেওয়ার জন্য তিনি যা যা করে গিয়েছেন সেই ইতিহাসও তো আমাদেরকে পড়তে হবে, সেই ইতিহাসও বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষ তার মাধ্যমে এই দেশের মুক্তি চেয়েছে, অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক মুক্তি, বাংলাদেশের অধিকার, মানুষের অধিকার অর্জন করতে চেয়েছিলেন। আর তিনি বাংলাদেশের মানুষের অধিকারকে কবর দিয়েছেন, গণতন্ত্রকে কবর দিয়েছেন, এদেশের অর্থনীতির 12টা বাজিয়েছেন। রকি বাহিনী সৃষ্টির মধ্য দিয়ে 30,000 তৎকালীন মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছেন। এই ইতিহাস অবশ্যই আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। শেখ হাসিনার অন্তরে কখনোই বাকশালের বাইরে অন্য কোন চেতনা ছিল না। শেখ মুজিব করেছিলেন সাহসিকতার সাথে বাকশাল প্রণয়নের মধ্য দিয়ে, সাংবিধানিকভাবে, উন্মুক্তভাবে। আর শেখ হাসিনা সেই বাকশাল এখানে বাস্তবায়ন করতে চেয়েছিলেন এক দলীয় শাসন ব্যবস্থা এবং এক রাষ্ট্রীয় এক দলীয় এবং শাসন ব্যবস্থা এবং এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন। প্র্যাকটিক্যালি কিসের মুখোশে? গণতন্ত্রের মুখোশে, ভোটের নামে প্রহসনের মুখোশে একই জিনিস বাস্তবায়ন করতে চেয়েছিলেন। যাই হোক, আমি 7 নভেম্বরের উপর অনেক কথা